প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার বলেছিলেন, বিদ্বেষের মর্ম কেবল ভাঙায়, গড়ায় তার মন নেই। থ্যাচার যা বুঝেছিলেন, অভিজ্ঞতা থেকে একই জিনিস বোধহয় বুঝেছিল রাজ্য প্রশাসনও। নার্সিংহোম হাসপাতালের রোগীর মৃত্যু হলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া, ভাঙচুর ও মারধর বন্ধে করা হয়েছে সরকার। ভাবা গিয়েছিল এবার বোধহয় ভাঙচুর রোগের কুইনাইন মিলল, কিন্তু আজ রানাঘাট দেখালো রোগ মুক্তি তো হয়নি, বরং তা এসেছে ফিরিয়া আরও মারণ আকার নিয়ে। নার্সিংহোমে গুন্ডামি তো ছিলই, তার ওপর শাকের আঁটির মতো চিকিৎসকের বাড়ি খুঁজে সেখানেও যথেচ্ছ ভাঙচুর যুক্ত হলো। পাশাপাশি আজ আপনাদের দেখাবো অ্যাপোলো কাণ্ডে বিলের টাকা মেটাতে না পারায় সঞ্জয় রায়ের স্ত্রীকে নাকি গয়নাগাটি খুলে দিতে বলেছিল হাসপাতাল কর্তৃপক্ষ। অভিযোগ স্ত্রী রুবি রায়ের। অর্থাৎ একদিকে হাসপাতাল হাত বাড়াচ্ছে রোগীর বাড়ির সিন্ধুকে, আর উল্টো দিকে রানাঘাটে রোগীর আত্মীয় স্বজন লাঠিসোঁটা নিয়ে ঢুকে পড়ছে ডাক্তারবাবুর বাড়ির অন্দরমহলে। এই অসুস্থ প্রবণতার নিন্দা করে আজকের অনুষ্ঠান শুরু করব। দেখাবো কি ঘটেছে আজ রানাঘাটে। আমরা দেখতে পাচ্ছি নার্সিংহোমের ঠিক সামনে এই যে লবি রয়েছে, সেই লবিতে কিন্তু সমস্ত ভাঙচুর করা হয়েছে। ভেতরে কাঁচ ভেঙে দেওয়া হয়েছে, সামনে যে টেবিল ছিল টেবিল চেয়ার ভেঙে দেওয়া হয়েছে। নার্সিংহোমেই থামল না তাণ্ডব, জোড়া রোগীর মৃত্যুর রেশ আছড়ে পড়ল দুই চিকিৎসকের বাড়িতেও। রেহাই পেল না চিকিৎসকের গাড়িও। পুরনো রোগের প্রাদুর্ভাব এবার নদিয়ার রানাঘাটে। সেই চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে ভাঙচুর। 6 মাস আগে এই নার্সিংহোমে নমিতা দাসের সিজারিয়ান ডেলিভারি হয়। অভিযোগ, তারপর নানা সমস্যা দেখা দিলেও চিকিৎসক গুরুত্ব দেননি। আমাদের সিজার হওয়ার পরে পেট ফুলে গেছিল, বমি হচ্ছে। আমরা বারবার ডাক্তারকে দেখানোর পরও সে ডাক্তার বলছে ওষুধ দিলে সেরে যাবে, এক্সরে রিপোর্ট করতে বলছি, করছে না, আলট্রাসাউন্ড করতে করছে না। সোমবার রাতে কল্যাণী জেএনএম হাসপাতালে মারা যান নমিতা। এরপরই দেহ নিয়ে সকালে রানাঘাটের অ্যাভিনিউ নার্সিংহোমে চলে আসেন তাঁর পরিজনেরা। এরই মধ্যে সোমবার রাতে অ্যাভিনিউ নার্সিংহোমে চিকিৎসাধীন আরেক রোগী অনিতা পালেরও মৃত্যু হয়। তারও পরিবার চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলে। 3 থেকে 4 ঘন্টা টাইম লেগে নিয়েছে, মানে লাগিয়ে দিয়েছে পুরো টাইমটা। তখন আমাদের সন্দেহ হতে লাগলো, উপরে যাচ্ছে, আমাদেরকে নামিয়ে দিচ্ছে, কোনো কথা বলছে না পরিষ্কারভাবে। তারপরে বলছে এই রোগীকে আমরা রাখতে পারবো না, এনার যেটা প্রয়োজন সেটা আমাদের কাছে নেই। তা আমাদের কথা হচ্ছে যে প্রয়োজন যেটা সেটা যখন নেই, তাহলে পরে কেন রোগীটাকে ভর্তি নেওয়া হলো। এরপর অনিতার আত্মীয়রাও নমিতার পরিবারের সঙ্গেই অ্যাভিনিউ নার্সিংহোমের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে। আচমকাই নার্সিংহোমের ভেতরে ঢুকে পড়ে বিক্ষোভকারীরা। শুরু হয় ভাঙচুর, আসবাব থেকে যন্ত্রপাতি বাদ যায়নি কিছুই। নার্সিংহোমের পেছনেই অনিতা পালের চিকিৎসক নীলাঞ্জন মিত্রর বাড়ি। সেখানেও একসঙ্গে ভাঙচুর চালায় দুই মৃতের পরিবার। তারপর নমিতা দাসের চিকিৎসক অশোক মৈত্রর বাড়িকে টার্গেট করা হয়। গ্যারেজের তালা ভেঙে বাড়িতে ঢোকে বিক্ষোভকারীরা। গাড়ি ভাঙার পর দোতলাতেও পৌঁছে যায় তারা। আমার মিসেসের উপর অ্যাটাক হলো। হ্যাঁ, মিসেস এখানে আটকাতে গিয়ে তাকে রড দিয়ে হাত ভেঙে গেছে কিনা জানি না। গাফিলতির অভিযোগ অস্বীকার করেছেন ওই চিকিৎসক। আরেক চিকিৎসকের বাড়িতে গেলেও তাকে পাওয়া যায়নি। এদিকে দুই রোগীর মৃত্যু নিয়ে আজব সাফাই দিয়েছে নার্সিংহোম কর্তৃপক্ষ। বাড়ির লোক যদি ঠিক মতন তাকে ট্রিটমেন্ট না করায়, তো সেখানে তো আমার কিছু বলার নেই। ওনাদের বাড়ির অনেকগুলো পেশেন্টেরই এখানে অপারেশন হয়ে গেছে। যদি চিকিৎসার গাফিলতি থাকবে, তাহলে ওনারা রিপিটেডলি এখানে কি করে এলেন? যদিও প্রশ্ন উঠছে, চিকিৎসা সংক্রান্ত কারো কোনো অভিযোগ থাকতেই পারে, তা জানানোর জন্য নির্দিষ্ট জায়গাও রয়েছে। তাহলে কেন বারবার ভাঙচুরের পথ বেছে নিচ্ছেন রোগীর পরিজনেরা? এ নিয়ে বারবার মুখ খুলেছেন খোদ মুখ্যমন্ত্রী। লোকের যখন ধৈর্যের বাঁধ ভেঙে যায়, কেউ কেউ উত্তেজিত হয়, উত্তেজনাবশত কিছু ভেঙে টেঙে ফেলে, জ্বালিয়ে ফেলে। এটা ইদানিং বেড়ে যাচ্ছে। একটা কথা মাথায় রাখতে হবে যে আমি একটা এমআরআই মেশিন তৈরি করতে আমার কতদিন লাগে, একটা সিটি স্ক্যান তৈরি করতে কতদিন লাগে। হঠাৎ করে আমার একটা গ্রিভ্যান্সেস আছে বলে আমি ভেঙে দিয়ে চলে এলাম, একটা ভেঙে গেলে আর তৈরি হয় না। অনেক ক্ষতিকর হলো সেই রোগীদের, পেশেন্টদেরই। আরো 1000 দিন সাধারণ লোক ট্রিটমেন্ট পাবে না, লাখ টাকার। ভাঙচুরের পর নার্সিংহোম এবং দুই চিকিৎসকের বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে। সূত্রের খবর, থানায় অভিযোগ দায়ের করেছে মৃত রোগীর পরিবার। প্রকাশ সিনহা ও সুজিত মণ্ডল, এবিপি আনন্দ, নদিয়া।
ডক্টর মৌলি মাধব ঘটককে দিয়ে শুরু করবো, মেডিকেল কাউন্সিলের সদস্যও বটে। ডক্টর ঘটক, যে ঘটনা আজকে ঘটলো, আমি মেডিকেল নেগলিজেন্স নয় সেটা তদন্ত সাপেক্ষ, কিন্তু আমি বলছি মারাত্মক ঘটনা, হুলিগানিজম। একদিকে নার্সিংহোম এবং হাসপাতালে ভাঙচুর, আমার মনে পড়ছিল যে শিবপ্রসাদের একটা ছবির কথা, অলিক সুখ, ঠিক এইভাবে ওই বাইরের যেখানে নাম লেখা আছে সেটাকে ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে। তার আরও চূড়ান্ত রূপ এই কারণে যে ডাক্তারবাবুর বাড়িতে চলে যাচ্ছেন, ডাক্তারবাবুর বাড়ির মানুষগুলো কি করেছে, কেন এই ভয়ঙ্কর প্রবণতা, কোনো যুক্তিতে কি এই জিনিস মেনে নেওয়া যায়? এটা আজকে একটা নতুন কাহিনী দেখলাম যে এতদিন যত সমস্যাগুলো ছিল, রুগীর যদি মৃত্যু হয়, রুগীর বাড়ির লোক ভেবে ফেলে ডাক্তারের সেখানে একটা কোনো আছে, কোনো একটা নেগলেক্ট আছে বা কিছু আছে, বা ডাক্তার ঠিকমতো চিকিৎসা করেননি, সেই হিসেবে তারা ডাক্তারের উপরে বহুবারই বিভিন্ন জায়গায় নার্সিংহোম, হাসপাতাল, ডাক্তারের উপরে কিন্তু তারা অ্যাটাক করেছে। কিন্তু আজকে আর একটা নতুন জিনিস দেখা গেল যে তার ফ্যামিলিতে গিয়ে অ্যাটাক করছে। বিশেষত এই সমস্ত সাবার্বের যে সমস্ত টাউনগুলো আছে, ওখানে কিছু কিছু ডাক্তার আছেন যারা বেশ নাম করা ডাক্তার, বহুদিন ধরে প্র্যাকটিস করছেন, তাদের সেখানে একটা নামধাম আছে, প্রচার আছে, এবং তারা যেহেতু একই জায়গায় থাকেন, স্ত্রীকে প্রহার করছে, এগুলো তো একটা হুলিগানিজম, অবশ্যই হুলিগানিজম। ঠিক এই হুলিগানিজমটা বন্ধ করার জন্য আজকে যে কমিশন আরেকটা নতুন দৃষ্টান্ত আকারে মুখ্যমন্ত্রী এনেছেন, যে এতদিন ছিল আমাদের কনজিউমার কোর্ট ছিল, এতদিন ছিল মেডিকেল কাউন্সিল, যেখানে গিয়ে আপনি আপনার যে কোনো ধরনের সমস্যা, যে কোনো ধরনের কমপ্লেন লজ করতে পারেন। কিন্তু আজকে নতুনভাবে এই যে কমিশন এলো, এই কমিশন আসার পরেও মানুষ শান্ত হচ্ছে না কেন, এই প্রশ্ন আমাদের কাছে খুবই। আমি এই প্রশ্ন নিয়ে ডক্টর অঞ্জনলাল দত্তের কাছে যাব। এটা ঠিক যে মেডিকেল কাউন্সিল আছে, সরকার কড়া আইন এনেছে, রেগুলেটরি কমিশন তৈরি হয়েছে, তা সত্ত্বেও এই প্রবণতা কেন দেখতে পাচ্ছি? আমি বলছি যে আমি সম্পূর্ণ সহানুভূতিশীল রোগীর বাড়ির মানুষদের প্রতি, কিন্তু বলছি ডাক্তারবাবুর বাড়ির মানুষরা কি করলেন, তার বাড়ি ভাঙচুর করছি আমরা। আমিও প্রথমেই রোগীর বাড়ির মানুষদের আত্মীয়র প্রতি আমাদের সহানুভূতি এবং সহমর্মিতা জানিয়ে আমি শুরু করছি। এটা কিন্তু একটা সময়ের অপেক্ষা ছিল, ইট ওয়াজ ম্যাটার অফ টাইম। গত 3-4 মাস বা কয়েক সপ্তাহ ধরে যে কোনো কারণেই হোক, এমন একটা মেডিকেল প্রফেশনের বিরুদ্ধে, মেডিকেল প্রতিষ্ঠানের বিরুদ্ধে, মেডিকেল পার্সোনালের বিরুদ্ধে এমন একটা জনবিক্ষোভ গড়ে উঠছিল। তার জন্য দায়ী কারা সেই প্রসঙ্গে আমি যাব না, হয়তো কিছু কিছু মিডিয়াও দায়ী, সরকারও দায়ী, কিছু কিছু চিকিৎসা ডাক্তারবাবুরা শুধু দায়ী, আসছি শেষ হয়নি আমার সেন্টেন্সটা শেষ হয়নি, কিছু কিছু চিকিৎসা প্রতিষ্ঠানও দায়ী এবং ডাক্তাররাও দায়ী। কিন্তু এই আলোচনাটা এমন স্তরে চলে গেছিল, আমি এই কথাটা এই কারণে বলছি যে আজকে রানাঘাটের যে ঘটনাটা ঘটলো সেটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে ভেতরে আগুনটা কিভাবে দগদগ দগদগ করে জ্বলছিল। অনেকের চোখে সেটা আগুনটা পড়ছিল না, এই আগুনটা আমরা প্রথম দেখতে পেলাম। আমরা যারা মেডিকেল প্রফেশনে বিভিন্ন হাসপাতালে কাজ করছি, তারা আমরা নিজেরাও লক্ষ্য করেছি যে গত 2-3 সপ্তাহ ধরে বা তার আগে থেকে রুগীদের প্রতি যে আমাদের যে ব্যবহার বা রুগীদের যে আমাদের প্রতি যে ব্যবহার বা আউটলুক, সেটা পাল্টে গেছে। কিন্তু আমরা তো ডাক্তার খারাপ হিসাবে আগেও ছিলাম, এখনও আছি, নতুন করে তো খারাপ হয়নি, যদি খারাপ হয়েই থাকি। তা সত্ত্বেও রুগীদের ব্যবহারটা, সমাজের ব্যবহারটা আমাদের প্রতি পাল্টে গেছে, এটা ভীষণভাবে। সেটা সমাজের পক্ষে কাম্য নয়, মেডিকেল প্রফেশনের পক্ষে কাম্য নয়, কারো পক্ষে কাম্য নয়। ডক্টর দত্ত, এই ধরনের ভাঙচুরের ঘটনা জেলায় শহরে কিন্তু আগেও হয়েছে, মানে রাতারাতি বিষয়টা পাল্টে গেছে না, কিন্তু এই যে বাড়ি গিয়ে মারপিট করা, এটা অত্যন্ত অসুস্থ এবং নিন্দাজনক প্রবণতা, এর কোনো যুক্তিতেই এটাকে জাস্টিফাই করা যায় না। আমি আপনাদের দেখাতে চাইবো যে যারা এই ঘটনায় রোগীর আত্মীয় স্বজন, তাদের কি অভিযোগ, তাদের বক্তব্য। ডাক্তারবাবু একটি নির্দিষ্ট নার্সিংহোমে ভর্তি করানোর জন্য চাপ দিতেন, নিঃসন্দেহে গুরুতর অভিযোগ, কিন্তু আবার শেষে বলবো তাতে ডাক্তারবাবুকে আক্রমণ করা, তার বাড়ি ভাঙচুর করা অত্যন্ত নিন্দাজনক। দেখুন, প্রথমে নার্সিংহোম, তারপর খুঁজে খুঁজে 2 চিকিৎসকের বাড়ি গিয়ে ভাঙচুর, ডাক্তারদের মারধর, খুনের হুমকির অভিযোগ। দুই রোগীর মৃত্যুর পর মঙ্গলবার রানাঘাটে যা ঘটল তা যে চরম নিন্দনীয়, এটা যেমন ঠিক তেমনই নানা মহলে এই প্রশ্ন উঠছে, ভাঙচুর তাণ্ডবের নেপথ্যে কি পুঞ্জীভূত ক্ষোভ রয়েছে? এই যে চক্র, রানাঘাট হসপিটালে চিকিৎসা থাকাকালীন সত্য ডাক্তারবাবুরা ভয় দেখায় যে আমাদের
চেম্বারে এসে যদি তোমরা রুগী দেখাও, চেম্বারের কথা মতনই এক্সরে করতে হবে, আল্ট্রাসোনোগ্রাফি করতে হবে, নার্সিংহোমে ভর্তি করতে হবে, নাহলে আমাদের কাছে আসবে না। শুধু নিজেদের পছন্দের নার্সিংহোমে ভর্তি করানোই নয়, অভিযোগ প্যাথোলজিক্যাল টেস্ট করাতে গিয়েও আঁতাতের শিকার হতে হয় রোগীর পরিজনদের। ডাক্তার একটা প্রেসক্রিপশন করছে যে আমক তোমার ব্লাড পরীক্ষা করতে হবে, এক্সরে করতে হবে, আমক জায়গার থেকে করবে, নাহলে কিন্তু ওই রিপোর্ট আমি দেখবো না। স্থানীয় সূত্র খবর, রোগী পাঠানোর বিনিময়ে নার্সিংহোম ও প্যাথোলজি ল্যাবগুলির কাছ থেকে 20 থেকে 25% কমিশন পান চিকিৎসকদের একাংশ। তাহলে এই কমিশনের লোভেই দুর্বল পরিকাঠামোর নার্সিংহোমে রোগী ভর্তির সুপারিশ করা হয় কি? রানাঘাটে মৃত এক রোগীর পরিবারের দাবি, তাদেরও একই রকম অভিজ্ঞতা হয়েছে। ডাক্তারবাবুর যে অপারেশনটা করার কথা ছিল, যেটা করেছে, উনি বলেছে 2 ঘন্টা টাইম লাগবে, প্রথমে বলেছে আমাদেরকে। তার মধ্যে রক্ত আনতে বলেছে, ওষুধ আনতে বলেছে, আমরা সব এনে দিয়েছি। 3.5 ঘন্টা টোটাল হয়ে গেছে। তারপরে বলছে এই রোগীকে আমরা রাখতে পারবো না, এনার যেটা প্রয়োজন সেটা আমাদের কাছে নেই। নার্সিংহোম কিংবা প্যাথোলজি ল্যাবের সঙ্গে গোপন বোঝাপড়ার অভিযোগের যে সারবত্তা রয়েছে তা কার্যত মেনে নিয়েছেন রোগী মৃত্যুর ঘটনায় নাম জড়ানো এক চিকিৎসক। এইসব র্যাকেট সব জায়গাতেই চালু আছে, কিন্তু আমি এটা কোনোদিন আজকে 84 সাল থেকে প্র্যাকটিস করছি আমি কোনোদিন করিনি, এখনও করি না। তবে শুধু রানাঘাটি নয়, কলকাতা ও জেলায় এরকম অভিযোগ ভুরি ভুরি। অভিযোগ বহু জায়গাতেই রোগীদের কার্যত জোর করে নিজের পছন্দের নার্সিংহোমে পাঠান চিকিৎসকদের একাংশ। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, নদিয়া। ডক্টর সৃজন মুখোপাধ্যায়ের কাছে আসবো। ডক্টর মুখার্জি, আপনাকে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে, নিঃসন্দেহে আজকে ব্যক্তি ডাক্তারবাবুর ওপর আক্রমণটা হচ্ছে, কিন্তু কোথাও একটা সিস্টেমের মধ্যে করাপশনটা রয়ে গেছে, যেটাকে কিন্তু বারবার ওয়াশ আউট করার চেষ্টা হচ্ছে, উদ্যোগ হচ্ছে, কিন্তু ধামাচাপা দেওয়া হচ্ছে না। দেখুন, সামাজিকভাবে নৈতিক অবক্ষয়ের জায়গাটা কোথায় দাঁড়িয়েছে সেটা আমরা সবাই জানি, ঠিক, এবং সেটা সব পেশায় সমস্ত কিছুর মধ্যে রয়েছে। খুব দুঃখজনকভাবে হলেও এই চিকিৎসা শাস্ত্র নিয়ে ব্যাপারটা উঠে আসায়, কারণ এই জায়গাটা এমন একটা সেন্টিমেন্ট, জীবন মরণের সেন্টিমেন্ট, এই জায়গাটায় উঠে আসায় এই কথাটা নিয়ে বারবার আলোচনা হচ্ছে, যেটা হওয়া প্রয়োজন। আমরা চতুর্দিক থেকে দেখি ক্লাসিক্যালি ব্যবসায়িক প্রতিষ্ঠান যেগুলো, যেখানে টিপিক্যালি এথিক্স ব্যাপারটা খুব পিছনের সারিতে কোথাও একটা বসে থাকে, এবং ইটস ফর প্রফিট অ্যান্ড দের ইজ নাথিং রং ইন ইট। এই যে অ্যাটিটিউডটা, সেই অ্যাটিটিউডটা মানুষ প্রায় সমস্ত ক্ষেত্রে মেনে নিচ্ছে। স্কুল কলেজে ভর্তি করার জায়গায় মেনে নিচ্ছে, সেখানে কিভাবে তার পরের ধাপ যাবে তাতে মেনে নিচ্ছে। চিকিৎসাটায় মানতে একটু গায়ে লাগছে বলে এখন এইটা ধাক্কাটা লেগেছে। তবে এই ধাক্কাটা যদি সব ক্ষেত্রেই ছড়ায়, এথিক্সটাকে গুরুত্ব দেওয়া, এথিক্স অ্যান্ড মরাল ভ্যালুসকে গুরুত্ব দেওয়ার জায়গা রয়েছে। এইখানে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে, দেখুন, একদিকে ছোট ইনফ্রাস্ট্রাকচার যাদের, এই মফস্বলের নার্সিংহোমগুলো, এখানে অভিযোগ উঠছে, আবার একেবারে প্রথম সারির চিকিৎসা প্রতিষ্ঠানে অভিযোগ উঠছে। আমি বলছি যে অ্যাপোলোর যে ঘটনা বারবার আমাদের বিভিন্ন সময় এই স্টুডিওর আলোচনায় উঠে এসেছে, সেখানে আজকে সঞ্জয় রায়ের স্ত্রী দাবি করছেন যে গয়নাগাটি অবধি অ্যাপোলো কর্তৃপক্ষ বিল না মেটানোর জন্য চেয়েছিলেন, তার অভিযোগ দেখুন। গাফিলতির অভিযোগে হাসপাতাল কিংবা চিকিৎসকের বাড়িতে ভাঙচুর, মারধরের ঘটনা যেমন চরম নিন্দনীয়, তেমনি বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষগুলির একাংশের বিরুদ্ধে অমানবিকতার অভিযোগেরও যেন কোনো শেষ নেই। ডানকুনির সঞ্জয় রায়ের মৃত্যু ঘিরে ইতিমধ্যেই অ্যাপোলো হাসপাতালের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ সামনে এসেছে। ভুয়ো বিল থেকে তোলাবাজি উঠেছে নানা অভিযোগ, যার প্রেক্ষিতে তদন্তও চালাচ্ছে ফুলবাগান থানা। এই পরিস্থিতিতে অ্যাপোলোর বিরুদ্ধে আরও এক গুরুতর অভিযোগ সামনে এসেছে। পুলিশ সূত্রে দাবি, তদন্তকারীরা জানতে পেরেছেন টাকা আদায়ের জন্য অ্যাপোলোর বিলিং সেকশনের এক কর্তা সঞ্জয় স্ত্রীর গয়না আটকে রাখার হুমকি দিয়েছিলেন। 16 ফেব্রুয়ারি দুর্ঘটনায় জখম সঞ্জয়কে অ্যাপোলোয় ভর্তি করা হয়। কোনো উন্নতি না হওয়ায় 7 দিন পরে 23 ফেব্রুয়ারি পরিবার তাকে এসএসকেএমে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তখনই চিকিৎসা বাবদ 7,23,000 টাকা দাবি করে অ্যাপোলো। সঞ্জয়ের স্ত্রী রুবি রায়ের দাবি, সেই সময় তাদের কাছে অত টাকা ছিল না। অভিযোগ, তখনই বিলিং বিভাগের এক কর্তা রুবিকে বলেন, আপনার গায়ের সোনার গয়না খুলে দিন। আমাদের কাছে সময় অত টাকা ছিল না, তো এদিকে আমাদের তারা ছিল, ওখান থেকে ফোন করেছিল যে আপনারা তাড়াতাড়ি এখানে নিয়ে আসুন, সিট খালি হয়েছে। ওরা বলছে ফুল পেমেন্ট না করে ছাড়বো না। অনেক রিকোয়েস্ট করার পর ওরা বলেছিল আপনাদের কাছে কোনো অর্নামেন্টস আছে? তো আমরা বলছি অর্নামেন্টস নেই। বলছি তাহলে আপনার কাছে ফিক্সড ডিপোজিট আছে? তখন আমরা ডানকুনি থেকে ওর বন্ধুরা ফিক্সড ডিপোজিটের 3 লাখ টাকা 60-এর ফিক্সড ডিপোজিট আর একটা অ্যাকাউন্ট পেইং চেক 3 লাখ 60-এর দিয়ে পরিবারের দাবি, শেষমেশ ফিক্সড ডিপোজিটের নথি বন্ধক রেখে সঞ্জয়কে এসএসকেএমে নিয়ে যাওয়ার জন্য ছাড়ে অ্যাপোলো। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। এসএসকেএমে নিয়ে গিয়েও বাঁচানো যায়নি সঞ্জয়কে। গয়না চাওয়ার অভিযোগের প্রেক্ষিতে অ্যাপোলো কলকাতার সিইও রানা দাশগুপ্ত জানিয়েছেন, বিচারাধীন বিষয়ে তিনি মন্তব্য করবেন না।
পুলিশ সূত্রে আরও দাবি, অ্যাপোলোর বিলিং সেকশনের কয়েকজন যে জোর করে টাকা আদায় করতেন তার প্রমাণ মিলেছে। এদের মধ্যে রয়েছেন হাসপাতালের কয়েকজন কর্তাও। পুলিশ সূত্রে খবর, অ্যাপোলোর বিলিং সেকশনের কিছু ত্রুটি এবং গড়মিলও সামনে এসেছে। এমন কিছু টেস্টের বিল জুড়ে দেওয়া হয়েছিল যেগুলো মোটেই করা হয়নি। অ্যাপোলোর রেডিওলজি বিভাগ এবং বিলিং সেকশনের সার্ভার খতিয়ে দেখার জন্য সেগুলি বাজেয়াপ্ত করেছে লালবাজার। এবিপি আনন্দ। ডক্টর মুখার্জি, আমি মনে করি যে সংবাদ মাধ্যম মেডিকেল নেগলিজেন্স বিষয়ে এক্সপার্টাইজ আমাদের ততটা নেই যে সেই বিষয়ে জাজ করতে পারবো, কিন্তু এক্ষেত্রে তদন্তে সূত্রের খবর হচ্ছে ভয়াবহ বিলে গরমিল এই তদন্ত কমিটির সামনে এসেছে। এটার তো কোনো মেডিকেল সাইডও নেই, এটা চুরি শাস্তি যেভাবে হয় বা চুরির বিচার, মানে চুরিটাকে বের করতে গেলে যা যা করতে যেভাবে ইনভেস্টিগেট করতে হয় সেইভাবে ইনভেস্টিগেট করে বার করে এটা করে নিয়ে আসা যেতে পারে। আপনারা ঠিক এটাতে যাওয়ার আগে যে আলোচনাটা হচ্ছিল যে ছোট ছোট জায়গা বড় জায়গা, চরিত্রটা তো এক, ওখানে হাঁস মুরগি রেখে যেতে বলতে পারে, এখানে ফিক্সড ডিপোজিটের কাগজ রেখে যেতে বলতে পারে। অ্যাকচুয়াল চরিত্রটা হচ্ছে আমার উদ্দেশ্যটা কি, আমি কেন একটা হাসপাতাল খুলে বসে আছি, আমার কাছে অনেক টাকা আছে তাই দিয়ে তো আমি আরো অনেক কিছু করতে পারি যেগুলোতে ভীষণভাবে অর্থনৈতিক বেশি লাভ হতে পারে, কিন্তু হাসপাতাল কেন? একমাত্র তফাৎ অন্য ব্যবসার সাথে হচ্ছে এখানে মানুষের একটা অসহায়তার জায়গা আছে, মানুষ চুজ করতে পারে না, বাজারে দাঁড়িয়ে চারটে কাপড়কে বেছে পাশের দোকানটা গিয়ে আবার দেখে আবার ফেরত এসে এইসব করার সুযোগ আছে, এখানে নেই। এছাড়া আর কোনো তফাৎ নেই, কিন্তু চরিত্রে এইগুলো যখন ব্যবসাদারিতে নিয়ে যাওয়া হয়। আমি জয়ন্তর কাছে আসবো। জয়ন্ত, আমি আবার হুলিগানিজমে আসছি। সেটা হচ্ছে সরকারি শুধু নয়, বেসরকারি সম্পত্তি ভাঙচুর প্রতিহত করার জন্য কড়া আইন এলো। এই ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট 2017 আমরা দেখলাম, কমিশন তৈরি হলো, তাতেও তো কোনো ছবিটা পাল্টাচ্ছে না। প্রথম কথা মনে রাখতে হবে যে মাথায় বন্দুক ঠেকিয়ে কোনো মহৎ কার্য করা যায় না। যে নতুন আইনের কথা বলা হচ্ছে, আমরা আলোচনা করছি, সেটা কিন্তু একরকম বেসরকারি নার্সিংহোমগুলি বা ডাক্তারবাবুদের ওপরে বন্দুক ঠেকিয়ে মহৎ কার্য করতে বলা, সেটা কিন্তু সম্ভব নয়। দ্বিতীয় কথা, সাধারণ মানুষ কিন্তু বুঝে গিয়েছেন যে এই নতুন আলোচনাটা সাধারণ মানুষের রক্ষা কবচ নয়, হতে পারেনি, সেই জন্যই তারা কিন্তু বারবার আইন নিজেদের হাতে তুলে নিচ্ছে। এত তাড়াতাড়ি এটা বলার সময় এসছে এই কারণে যে যবে থেকে নতুন আইনের আলোচনা শুরু হলো তবে থেকে আজ পর্যন্ত সারা পশ্চিমবাংলায় কতগুলো ঘটনা ঘটেছে তুমি একবার ভেবে দেখো। তাতে কিন্তু বোঝা যাচ্ছে যে সারা পশ্চিমবাংলার মানুষের মধ্যে এই নতুন আলোচনাটা আমরা ছড়িয়ে দিতে পারিনি, আমরা তাদের বোঝাতে পারিনি এই যে নতুন আলোচনা আইন সম্পর্কে হচ্ছে এটাতে সাধারণ মানুষের কাছে একটা বিশ্বাসযোগ্যতা নিয়ে আসা যাবে। দ্বিতীয় কথা, এই যে আজকে বেসরকারি নার্সিংহোম হাসপাতাল ভাঙচুর থেকে পৌঁছে গেল বাড়ি পর্যন্ত, এটা কিন্তু একটা ভয়ঙ্কর প্রবণতা। এই মুহূর্তে যদি একে আটকানো না যায় তাহলে কিন্তু একটা সময় এমনও আসতে পারে যে ইঞ্জিনিয়ারিং পড়তে যেমন আজকাল অনেকের অনীহা, ডাক্তারি পড়বার জন্য অনীহা। আর একটা বড় আলোচনা যে যেমন দেখা গেল এক নাগারে অনেকক্ষণ ধরে এই ডাক্তারবাবুর বাড়ি ভাঙচুর হচ্ছে, নার্সিংহোম ভাঙচুর হচ্ছে, আমার প্রশ্ন পুলিশ কোথায় ছিল? পুলিশ কত দূরে থানা যে তারা সেখানে খবর দিলে তারা এসে এই লুম্পেন পনাটাকে আটকাতে পারে না? যদি সাধারণ মানুষের কাছে একবার এই বার্তা যায় যে তোমরা যেটাকে চিকিৎসায় গাফিলতি মনে করছো সেটাই ঠিক, যদি সেটাই ঠিক হয় তাহলে কমিশন, রেগুলেটরি কমিশনের দরকার নেই, বিশেষজ্ঞদের আনার দরকার নেই, আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতাতে আরো একটা পুলিশ আটকাতে পারে খুব তাড়াতাড়ি। ফাইন, আমি ডক্টর ঘটকের কাছে যাব। ডক্টর ঘটক, এই মেডিকেল কাউন্সিলের বিরুদ্ধে একটা অভিযোগ হচ্ছে যে কুম্ভকর্ণ, দশকের পর দশক কেটে যায় একটা রায় পেতে, এবং আলটিমেটলি ডাক্তারবাবুদের কিছুটা বাঁচিয়ে দেন, এই কিন্তু একটা পারসেপশন ছিল। কমিশনের এই মুহূর্তে যে পরিকাঠামোর অবস্থা, তাতে আপনাকে আমি জানিয়ে রাখি, সেটা আপনি নিশ্চয়ই জানেন, সেটা হচ্ছে যে অস্থায়ীভাবে এখন কমিশনের যে কমপ্লেনগুলো, যেহেতু ইনফ্রাস্ট্রাকচার অফিস তৈরি হয়নি, ডালহাউসিতে সবে পরিকাঠামো তৈরির কাজ শুরু হয়েছে, স্বাস্থ্য ভবনে অভিযোগপত্র নেওয়া হচ্ছে, কতদিনের মধ্যে একটা পূর্ণাঙ্গ শেপে আসবে? আমি জয়ন্তর সঙ্গে যেখানে এক জায়গায় একমত নই, যেখানে জয়ন্ত বলছে যে এই ঘটনার এই বিলের পরে বেড়ে গেছে, বিলের আগেও তো হয়েছে, পরেও থামেনি। অবশ্যই বিলের আগে এই জিনিসটা আগেও ছিল, ক্রমশ বাড়ছে। আমরা এই যে প্রবণতাটা মানুষের বাড়ছে, এই প্রবণতাটায় কোনো একটা জায়গায় মানুষ যেন রেস্টলেস হয়ে উঠছে, এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। তার পিছনে উনি যেটা বললেন যে হ্যাঁ একটা প্রফিটেবিলিটির ব্যাপার আছে, সেখানে যে সমস্ত অসাধু ব্যবসায়ীরা এই ধরনের প্রফিট করতে চাইছেন বা তার সঙ্গে যদি কোনো চিকিৎসক যুক্ত থাকেন সেটা যদি প্রমাণিত হয়, বা সেখানে কোনো অবহেলা আছে, নেগলেক্ট আছে, এটা প্রমাণিত হয়, তার জন্য তো মেডিকেল কাউন্সিল আছে, কনজিউমার কোর্ট আছে,
এবং এই না, যে ওই দুটো নাম আপনি নিলেন, মেডিকেল কাউন্সিল এবং কনজিউমার কোর্ট, এতদিন দুটো ক্ষেত্রে ছিল। কিন্তু এতদিন ছিল দীর্ঘসূত্রিতা, মেজর অভিযোগ যে দীর্ঘদিন লাগে একটা ন্যায় বিচার পেতে। কনজিউমার কোর্টের ব্যাপারটা আমি বলতে পারবো না, কিন্তু আমাদের মেডিকেল কাউন্সিলে গত 3 বছরে প্রচুর কেস আমরা ডিসবাস করেছি এবং বহু ডাক্তারেরও সেখানে কড়া শাস্তি হয়েছে, রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়েছে, অনেক কিছুই হয়েছে। তার সমস্ত হয়তো ইনফরমেশন আপনাদের কাছে আসে না, কিন্তু মেডিকেল কাউন্সিল আমি এটুকুই বলতে পারি যে বর্তমান যে মেডিকেল কাউন্সিল যথেষ্ট সংবেদনশীল এবং এটা একটা চুলচেরা বিশ্লেষণ হয় ওখানে এবং অনেক বেশি অ্যাক্টিভ এবং প্রতিটি পয়েন্টে পয়েন্টে আমাদের এতগুলো পিই কমিটি আছে, পেনাল অ্যান্ড এথিক্যাল কমিটি, তারা রিভিউ করে সঙ্গে সঙ্গে জেনারেল কমিটির কাছে পাঠাচ্ছে এবং খুব রেগুলার বেসিসে যারা আসছেন তারা অবশ্য বারবার বলছেন যে এত দীর্ঘ সময় লাগছে, তারা এতদিন যখন আইন তৈরি হয়নি ক্রেতা সুরক্ষা আদালতেও চলে যাচ্ছেন। ডক্টর দত্ত, সলিউশনটা কি এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের তো গিভেন সার্কামস্ট্যান্সেসে সমাধানের উপায়? প্রথম কথা হচ্ছে যে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া বা যেটা কমিশন হয়েছেন তাতে আপনি যেটা বললেন তাদেরকে আরও বেশি প্রম্পটলি কাজ করতে হবে। তবে এটাও ঠিক যে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার অনেক ডাক্তারদের বিরুদ্ধে, আমিও সেখানে মাঝে মাঝে আমার কাছেও কেস এসছে, ইনকোয়ারি এসছে, অনেক ডাক্তারের বিরুদ্ধে অভিযোগের শাস্তি দেওয়া হয়েছে, তাদের মেডিকেল রেজিস্ট্রেশন ক্যান্সেল করে নেওয়া হয়েছে টাইম বিং অনেকের। সেটা হয়তো অনেকে জানেন না বাইরে থেকে, কারণ আমাদের তো সাধারণ অর্থে শাস্তি মানেই হাতকড়ি পড়া, সেটা হয়তো পড়েনি, কিন্তু তার থেকে বড় শাস্তি কাউন্সিলের রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে যাওয়া, সেরকম হয়েছে। যে দুটো জিনিস আমাকে খুব স্ট্রাইকিং লাগছে এখন, সেটা হচ্ছে যে চিকিৎসার যে প্রাতিষ্ঠানিক যে গলযোগ, যে গলদ, যে কারাপশন বেসরকারি হাসপাতাল বা সরকারি হাসপাতালে, সেই হাসপাতালের দোষটা, হাসপাতালের গলদটা, হাসপাতালের কারাপশনের ভাগটা ডাক্তারদের কাঁধের উপরে পড়ে যাচ্ছে। এখানে সেপারেট করতে হবে। আজকে যদি কোনো একটা পার্টিকুলার হাসপাতাল বেশি দামে বেশি জিনিস নেয়, গয়না চেয়ে নেয় কিংবা সার্টিফিকেট চেয়ে নেয়, তার সঙ্গে ডাক্তারের যোগাযোগ কিছু নেই। এটা সাধারণের মানুষের মান থেকে দূরে সরাতে হবে। এটা আপনাদেরও একটা কাজ যে এর মধ্যে অনেক ক্ষেত্রে দৈনন্দিন বিলের সঙ্গেই ডাক্তারবাবুদের যোগাযোগ নেই। এবং আমি এটাও বলছি, আমাদের অনেক বন্ধু বান্ধব ডাক্তাররা আছে, আমরা একটা পেশেন্ট দেখতে যাচ্ছি, রোজ সই করলে আমরা টাকা পাই। আমি দেখলাম এই রুগী পেশেন্টটাকে আমি 4 বার সই করা হয়ে গেছে 4 দিন, তাকে নতুন কিছু আমার করার নেই, তাকে আরো 5 দিন থাকতে হবে। বিশ্বাস করবেন না, অনেক ডাক্তার সই করে না, কারণ তার শুধু শুধু বিলটা বাড়বে। অনেকে করে না, আমাদের রেফার করা হয়েছে, আমরা গিয়ে পেশেন্টকে দেখলাম, সই করলাম না, যদি আবার কি দেখবো বিল বাড়বে, কিন্তু এগুলো তো প্রকাশ্যে আসে না। সুতরাং ডাক্তারদের, যে কোন ডাক্তারের তার চিকিৎসা জীবনে তার মধ্যে একটা মানবিকতার একটা এলিমেন্ট তার মধ্যে থাকতে বাধ্য প্রফেশনের মাধ্যমে। সুতরাং সেটার সঙ্গে প্রতিষ্ঠান ব্যবসায়িক যোগাযোগ এবং ডাক্তারবাবু এবং রোগীদের সম্পর্কটা। আরেকটা জিনিস আমি বলি যে খুব চিপ স্লোগান একটা থাকে যে ডাক্তারবাবুরা ওই হাসপাতালে যেতে বলেছেন, তার নিজের কমিশনের জন্য এখানে পাঠিয়েছিলেন অমুক টাকা, এগুলো খুব চিপ একটা অভিযোগ, লোকে বিশ্বাস করার জন্য রেডি। এই ধরনের কোনো অভিযোগ যদি কেউ করে, আমার মতে হচ্ছে সেই ডাক্তারবাবুর সঙ্গে আগে কথা বলে যে এরকম কিছু ঘটেছেন কিনা, তারপরে সেটা যদি প্রকাশ করা হয় তাহলে সেটা ভালো। তা নাহলে এই চিপ স্লোগান, চিপ পপুলারিটিটা ডাক্তারদের বিরুদ্ধে মানুষকে ভাসিয়ে নিয়ে চলে। আমি একটা কথা বলতে চাইবো যে নতুন আইন কিন্তু ডাক্তারবাবুদের সঙ্গে সাধারণ মানুষের সম্পর্কটাকে আরো বিষিয়ে দিয়েছে। ডাক্তারবাবুরা অনেক কিন্তু শেকি হয়ে গিয়েছেন, পাশাপাশি সাধারণ মানুষও কিন্তু কোনো নিশ্চয়তা পায়নি। একটা কথা বলে দেওয়া ভালো, এই বিলকে আমি কিন্তু নিজে ব্যক্তিগতভাবে নখদন্তহীন বলি, কারণ এখানে কিন্তু ডাক্তারবাবুদের সাজা দিতে গেলে কি করতে হবে সেটা বলা নেই। সেক্ষেত্রে যদি মেডিকেল নেগলিজেন্স প্রশ্ন ওঠে তাহলে কিন্তু কনসার্ন মেডিকেল কাউন্সিল তার ব্যবস্থা করবে, আর যদি মারা যান তাহলে কিন্তু ওই তুমি তো মারাত্মক কথা বলছো জয়ন্ত, তাহলে কি এইটা বলা উচিত ছিল যে যাদবপুর থানার আইসি বসে একজন ডাক্তারবাবু চিকিৎসা ভুল না ঠিক করেছে তার বিচার করবে? আমার বক্তব্য হচ্ছে এর মধ্যে কোনো ইউনিকনেস নেই, যত গর্জে ছিল তত বর্ষায়। কোনো পয়েন্ট বলা, দুজন ডাক্তারবাবু আজকে যে কথাটা বলেন এবং যে কথাটা মানুষ শুনতে খুব পছন্দ করে, অনেক ডাক্তারের রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়েছে ডাক্তারদেরকে বিরুদ্ধে দেরি করে হলেও। আমাদের দেশে প্রায় সমস্ত আইন ব্যবস্থাই দেরি করে হয়, দেরি করে হলেও শাস্তি হয় শোনা গেল। অসংখ্য ভুল অভিযোগ সম্পূর্ণভাবে যখন কিছু ঘটে দুর্ভাগ্যজনক, তখন আমরা একটা ট্যাঞ্জেবল আনসার খুঁজি এবং ডাক্তার বেচারি থাকে সেই শেষ পয়েন্টটাতে, লাস্ট ফাইনাল পাথওয়ে। সুতরাং তার ঘাড়ের ওপরে এসে পড়া, তারপরে কিছুদিন বাদে কমেও যায়। মারা যাবার কদিন বাদে যে ডাক্তার শয়তান তাকে পায়ে হাত দিয়ে প্রণাম করেছে, সে সমস্তর মধ্যে দিয়ে আমরা গেছি। তা সেই জায়গাটা যখন চলে, ওই যে একটা ব্লাস্ট, সেই ব্লাস্টের সময় সে থাকে লাস্ট কমন পাথওয়ে অফ ডেলিভারি। সেই জন্য সে হচ্ছে দ্য ট্যাঞ্জেবল পার্সন। তো এই জন্য এই কথাটা শুনতে খুব ভালো লাগে, তার রেজিস্ট্রেশন চলে গেল। কিন্তু যে হ্যারাসমেন্ট, একটা এরকম যখন কেস হয়,
সেটা কনজিউমার ফোরাম, সেটা মেডিকেল কাউন্সিল, তার জন্য যতবার লেখা জমা দিতে হয়, যতবার গিয়ে একেবারে ননসেন্স একটা কারণে, কারণ তিনি জানেনই না, তার শুধু একটাই দুঃখ কেউ মারা গেছে, তিনি জানেনই না যে তার মারা যাওয়াটা ছিল মানে ভবিতব্য, ওটা হতেই হতো, কোথাও না কোথাও তাকে মারা যেতে হতো, সে বেচারির সামনে মারা গেছে, এটাই হচ্ছে তার দোষ। কোথাও একটা অভিযোগ উঠলে তার তো বিচারও দরকার, ডাক্তারবাবুরা তো আইনের ঊর্ধ্বে থাকতে পারে না। বলছি না সেই বিচারটা নিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু যে আমার মনে হচ্ছে দুটো এক্সট্রিম পয়েন্টে আমার যে আলোচনাটা কোনোদিন হয় না, সেটা হচ্ছে আপনি কি জানেন ভারতীয় কোর্টেও মানহানির মামলা করতে গেলে প্রমাণ করতে হয় যে এই মানহানির জন্য আপনার কত টাকা লস হয়েছে, তা নাহলে মানহানি হয় না। সেইটা হচ্ছে দুর্ভাগ্যজনক যে সেই লোকটা এমন হয়তো একজন লোক। গট ইউর পয়েন্ট। নিঃসন্দেহে আমি শেষে এইটুকু বলতে পারি যে অসুস্থ ছবিটা আমাদের সামনে আজ রানাঘাট তুলে ধরলো, যে একদিকে নার্সিংহোমে ভাঙচুর, যে ছবি প্রায়শই আমরা দুর্ভাগ্যজনকভাবে দেখতে হয়, যে ছবি পাশাপাশি একজন ডাক্তারবাবুর বাড়ি খুঁজে তার বাড়ির লোককে, তার স্ত্রীকে, তার পরিবারের লোককে মারধর। আমরা সাধারণভাবে অনুষ্ঠান শেষ করি এই বলে যে এই অবিশ্বাসের, ডাক্তার রোগী সম্পর্কের এই অবিশ্বাসের হোক অবসান। এবার আর সেই বলার জায়গা নেই, এই ঘটনার পরে বলতে হবে যে অসভ্যতার হোক অবসান। আমি দ্রুত একবার এই অনুষ্ঠানের শেষে আপনাদের দেখাবো স্বাস্থ্য কমিশনের এই মুহূর্তের হাল হকিকত, কোথায় দাঁড়িয়ে আছে স্বাস্থ্য কমিশন। আইনি শিলমোহর পড়ে গিয়েছিল আগেই, একবার বৈঠকও হয়েছে, এখন জোর কদমে চলছে স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশনের দফতর তৈরির কাজ। কলকাতার টেলিফোন ভবনের উল্টো দিকে ইন্স্যুরেন্স বিল্ডিংয়ে তাই এখন সাজো সাজো রব। ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলারিটি কমিশনের জন্য এইখানেই অফিস তৈরি হচ্ছে, এটা ডালহাউসি পাড়ায় এবং টেলিফোন ভবনের ঠিক উল্টো দিকে। আজকের ছবি এটা, যে এখনো পর্যন্ত বাড়িটা তৈরির কাজ হচ্ছে এবং সংস্কারের জন্য একটা বিরাট কাজকর্ম এখানে চলছে, তবে এখনো পর্যন্ত এখানে কোনো অফিস দেখা যাচ্ছে না। অফিস ঘর তৈরি না হলেও অভিযোগ আসছে স্রোতের মতো। সেই সব অভিযোগ আপাতত স্বাস্থ্য দপ্তর ও নবান্নে জমা পড়ছে। অভিযোগ খতিয়ে দেখছেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। ডালহৌসি এলাকায় কমিশনের দপ্তর তৈরি হয়ে গেলে অভিযোগ সম্বলিত সব নথি সেখানে পাঠিয়ে দেওয়া হবে। অনলাইনেই যাতে অভিযোগ জানানো যায় সেজন্য তৈরি করা হচ্ছে স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশনের আলাদা একটি ওয়েবসাইট। কমিশনের চেয়ারম্যান কলকাতা হাইকোর্টের বিচারপতি অসীম কুমার রায়। 22শে মার্চ স্বাস্থ্য দপ্তরে প্রথম বৈঠক করেন কমিশনের সদস্যরা। সূত্রের খবর, দপ্তর তৈরি হয়ে গেলেই হবে দ্বিতীয় বৈঠক। তবে কমিশনের সদস্যরা আগেই পরিষ্কার করে দিয়েছেন চিকিৎসকদের অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, কারণ কমিশনের প্রধান উদ্দেশ্য হল বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলি আইন মেনে চলছে কিনা এবং অপ্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে মাত্রাতিরিক্ত বিল করা হচ্ছে কিনা সেটা দেখা। কমিশনের সদস্যদের দাবি চিকিৎসকেরা এই কমিশনের আওতাতেই পড়বেন না, তাঁদের বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে আগের মতো মেডিকেল কাউন্সিলই তার তদন্ত করবে। একই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রীও। প্রাইভেট হসপিটালে ডাক্তারদের আমি সম্মান করি, ভালোবাসি, সবাই খারাপ এই কথা তারা ধরে নিচ্ছেন কেন? আর ডাক্তারদের বিরুদ্ধে বিলটা নয়, বিলটা হচ্ছে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট বিল এগেইনস্ট দ্য ইনস্টিটিউশন এন্ড দ্য ম্যানেজমেন্ট। প্রাইভেট ইনস্টিটিউশন এন্ড দ্য ম্যানেজমেন্ট সরকারের তো অলরেডি আছে সিস্টেম, প্রাইভেটের সিস্টেম ছিল না। বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমের গাফিলতির জেরে রোগীর মৃত্যু বা গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রমাণিত হলে কমিশন তাদের লাইসেন্স বাতিল করতে পারবে কিংবা সেই প্রতিষ্ঠান বন্ধ করে দিতে পারবে। এমনকি প্রয়োজনে সেই বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষমতাও থাকবে কমিশনের হাতে। আইন হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কমিশনের পরিকাঠামো তৈরির কাজ সম্পূর্ণ না হওয়ায় কিছুটা হলেও হতাশ রোগীর পরিবারের একাংশ। কারণ এখন যে অভিযোগগুলি জমা পড়ছে, পরে সেগুলির পূর্ণাঙ্গ তদন্ত হবে কিনা সেই আশঙ্কা রয়েছে অনেকের মনে। সুমন ঘরাই ও সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা। ঘণ্টাখানেক সঙ্গে সুমন নিবেদন করছে আধুনিক টিএমটি বার্স, ভরসা হামেশা, পাওয়ার্ড বাই ওশিয়া হার্বালস, ফাইটোগেন হেয়ার অয়েল এন্ড ভাইটালাইজার, গেইন হেয়ার ন্যাচারালি। সহযোগী নিবেদক বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর। আমরা জানি জীবনের মূল্য। ধরিত্রী ইউনিভার্সিটি অ্যাডজেসেন্ট টু নিউ টাউন, কলকাতা। ফ্ল্যাট শুধুমাত্র 6,90,000 এ। রাজা সুগার ফ্রি মারি নিউট্রিশিয়াস বিস্কিট, চিনি ছাড়া ফাইবার ভরা, একদম সত্যি। ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া, দ্য ব্যাংক দ্যাট বিগিনস উইথ ইউ। সিগমা এভরিডে গুঁড়ো মশলা, জাদু এমন ঠিক যেন ঠাম্মার মতন। অনিয়মিত জীবনে লিভারের সুরক্ষায় ব্যবহার করুন লিভোসিন ডিএস। নিপস, স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, ইস্টার্ন ইন্ডিয়াস নাম্বার 1।